অনেকেই আছেন সবাই। আজকে একটি ঘরোয়া আয়োজন টই টই প্রকাশনী সাহিত্য বিপ্লবের টই টই শব্দটার প্রতি আমার ভীষণ রকম দুর্বলতা আছে। দুর্বলতাটা দুরন্ত কৈশোরের কারণে। আমরা কৈশোর বয়সে সাধারণত দুষ্টুমি করলেই বলে, এই কোথায় টই টই করছিস। আমাদের কি বলেছে, আমরা প্রচণ্ড রকম দুষ্টু মানুষ ছিলাম, কিশোর যাকে বলে। পাখি ধরার জন্য বনে জঙ্গলে ঘুরে বেরিয়েছি। ফুল গাছে ঢিল মারা থেকে শুরু করে মানুষের দাঁতে, অর্থাৎ যেটাকে আমরা বলি দুরন্ত কৈশোর। এই টই টই শব্দটি দুরন্ত কৈশোরের সাথে যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, একজন মানুষ যত বয়স হবে, বয়সের ভার যত তার উপরে আপতিত হবে, ততই তাকে যদি জীবন্ত থাকতে হয়, জীবিত না জীবন্ত থাকতে হয়, তাহলে কৈশোর এবং শৈশবকে সঙ্গে রাখতে হবে। টই টই শব্দটাকে সঙ্গে রাখতে হবে। আমি যদি একজন মানুষকে ধরি 80 পেরিয়ে গেছে, আমার এই মুহূর্তে একজন মানুষের কথা মনে পড়ছে, কবির চৌধুরী। তার শেষ জীবনের দিকে আমার বেশ যাতায়াত ছিল তার বাসায়। তিনি 86 বছর বয়সে আমার সাথে গল্প করছেন যে ডেলি 8 ঘন্টা লিখতেন তিনি। 86 বছর বয়সে 8 ঘন্টা লিখতেন। তার মুখে ঠোঁটে একটা মিষ্টি হাসি লেগে থাকতো সবসময়। সৈয়দ আলী হাসানকে আমি খুবই কাছ থেকে দেখেছি। আর আল মাহমুদের যে সাধারণত 30 বছরের বেশি কেটেছে, সেই ঘটনা লিখতে লিখতে মোটা বই হয়ে গেছে। আল মাহমুদ যেমন দেখেছি তাকে, এই মানুষগুলোর মধ্যে আমি এই শৈশব এবং কৈশোরকে দেখেছি, মানে টই টই শব্দটাকে দেখেছি। আমার এখন দৃঢ় বিশ্বাস হয়েছে যে একজন মানুষ যদি 80 পেরিয়ে যায়, আর তিনি যদি তখন তার কৈশোরে ফিরে না যেতে পারেন, তার কৈশোরকে মনের মধ্যে যদি রাখতে না পারেন, তাহলে তিনি আর জীবন্ত থাকেন না, জীবিত থাকেন। 80 পেরিয়ে না, তারও আগের 60, ইভেন 40-এ আমি দেখেছি অনেক চেহারা এতই মৌন, এতই নির্বাক, এতই মানে অন্তর্মুখী যে তারা মনে হচ্ছে জগতের সমস্ত ভার তার কাঁধে। এর কারণ আমি বুঝি না যে একজন মানুষ এত ভারাক্রান্ত কেন হবে। হ্যাঁ, যখন ভাবা যায় মানুষ নিয়ে, তখন পরিষ্কার হয়ে যায় যে একজন মানুষ কেন ভারাক্রান্ত হয়, আরেকজন মানুষ কেন ফুরফুরে থাকে। এটি তার ভেতরের যে জগৎ, ভেতরের যে যোগাযোগ, ভেতরের যে যোগাসন, ভেতরের যে সমাধান, অর্থাৎ নিজেকে নিজে যে ভাঙচুর, এর কারণে একজন মানুষ থাকে ফুরফুরা, আরেকজন ভয়ঙ্করভাবে ভারাক্রান্ত থাকে। প্রত্যেকটি মানুষের একটি নিজস্ব পৃথিবী আছে, একটি নিজস্ব জগৎ আছে, একটি নিজস্ব স্বপ্ন আছে। আমি হলফ করে বলতে পারি, এখানে প্রত্যেকের আলাদা আলাদা একটি স্বপ্ন আছে বুকের মধ্যে, যেটা তিনি গোপনে দেখেন। হয়তো কাউকে বলেন, কাউকে বলেন না, কোনোটা বলেন, কোনোটা বলেন না, কিন্তু স্বপ্ন বুকের মধ্যে আছে এবং থাকবেই। স্বপ্নহীন মানুষ পৃথিবীতে নেই। এই কারণে বলা হয় পৃথিবীর প্রত্যেকটি স্বপ্নবাজ মানুষ হলেন কবি। আর কবিরা ছাড়া কেউ স্বপ্ন দেখে না। আর প্রকাশ্য কবি আর অপ্রকাশ্য কবি, সেই স্বপ্নবাজ মানুষদের মধ্যে যারা তার স্বপ্নকে ভাষা দেন তারা কবি হন, আর যারা লুকিয়ে রাখেন তারা গোপন কবি থাকেন। কিন্তু স্বপ্নবাজ যারা, যারা কল্পনা করতে পারেন, কল্পনার জগৎ দেখেন, তারা প্রত্যেকেই কবি। এই কারণে ইউরোপ মহাদেশ, গোটা ইউরোপে যারা সৃষ্টিশীল লেখা লেখেন, ক্রিয়েটিভ সৃজন যেটাকে বলে, ক্রিয়েটিভ রাইটিং, সৃষ্টিশীল লেখা যারা লেখেন, এদের প্রত্যেককে পয়েট বলা হয়। পয়েট কেন বলে? কারণ তারা কল্পনা থেকে লেখেন। সৃষ্টিশীল লেখা কল্পনা ছাড়া লেখা যায় না। কল্পনার সাথে যখন বাস্তবতা যোগ হয়, তখন সেটি কবিতা হয়ে ওঠে।
একজন কবির কল্পনা যতটা প্রখর হয় তিনি ততটা বড় কবি। কল্পনা প্রখর হয় কখন? কৈশোরে। আসুন মিলিয়ে দেখি আমরা কৈশোর কেমন। কৈশোরে আপনার হয়েছে কিনা আমি জানি না, আমার হয়েছে। আমি একটি পাখি উড়ে যেতে দেখলে আমার মনে হতো আমি যদি পাখি হতে পারতাম। একটি ডালে বসে পাখি গান করছে, আহা কি আনন্দ! এই ডালে বসে যদি আমি গান করতে পারতাম। কিংবা এটি বনে হরিণকে যখন দেখেছি ভেবেছি, আরে হরিণের এত স্বাধীনতা, এত চমৎকার। হরিণ যখন চোখ তুলে তাকাতো, আমরা হরিণী চোখের মতো বলি, হরিণের এই চোখকে আনন্দের সাথে গ্রহণ করতাম। কিংবা যখন নদীর পাশে দাঁড়াতাম তখন সমুদ্রের ঢেউ হওয়ার ইচ্ছে করত। উল্লম্বিত ঢেউ, উৎসবের মতো ঢেউ, যে ঢেউ পৃথিবীর সীনাকে ভেঙে ফেলে, যে ঢেউ পৃথিবীর বুক ভেঙে ফেলে, এরকম ঢেউ হওয়ার কিংবা নদী হয়ে বয়ে যাওয়ার খায়েশ জাগত। যে বন্ধুরা, সবচেয়ে বড় ব্যাপার হলো শক্তিবান যারা, তাদের বিষয়টি সবচেয়ে বেশি কাজ করত। একজন লেখক আছে, তিনি এখন টেলিভিশনের বড় উপস্থাপক। তিনি একদিন আমাকে বললেন, এই জানো আমার কি হওয়ার ইচ্ছে ছিল? আমি বলছি কি হওয়ার? ট্রাফিক হওয়ার ইচ্ছে ছিল। বলছি কেন? তিনি বললেন যে আমি আমার বাবার সাথে ছোটবেলায় যাচ্ছিলাম কৈশোরে, করে গাড়ি যাচ্ছিল, রাস্তা ফাঁকা, কিন্তু হঠাৎ একটা ট্রাফিক হাত তুললো আর কষে ব্রেক কষলো আমার ড্রাইভার। আমি ভাবলাম, আল্লাহ, একটা ট্রাফিকের এত ক্ষমতা, আমি তাহলে ট্রাফিক হব। এই যে সহজ কল্পনাটি, এটি হলো কৈশোরের, কিন্তু এই কল্পনাটি মানুষকে ধরে রাখতে হয়, বিশেষ করে একজন কবিকে ধরে রাখতে হয়। কবির যদি কল্পনা না থাকে তাহলে তিনি কবিতা লিখতে পারবেন না। কবির কল্পনা না থাকলে গান লিখতে পারবেন না। কল্পনা না থাকলে তিনি ছড়া লিখতে পারবেন না। কল্পনা না থাকলে তিনি গল্প লিখতে পারবেন না। বাস্তবতা কিন্তু সাহিত্যের গল্প নয়, বাস্তবতা কিন্তু কবিতা নয়। কবিতা হলো একটি শিল্প, যেটা সত্যের চেয়ে এক ধাপ এগিয়ে। আমরা জানি যে প্লেটো তিনি তার রাজ্যে কবিদেরকে বহিষ্কার করার কথা বলেছেন। তার রাষ্ট্রে কবিরা থাকবে না। কেন? এটার অবশ্য ব্যাকগ্রাউন্ড আছে। তার শিক্ষক যিনি ছিলেন সক্রেটিসের বিরুদ্ধে 3 জন ব্যক্তি মামলা করেছেন। সেই মামলার প্রথম জন ছিলেন কবি। এ কারণে কবি বিদ্বেষী হয়েছেন তিনি প্রথমবার। দ্বিতীয়বার হলো তার ধারণা কবিরা হলো কল্পনার জগতে থাকে। কবিতা হলো বা শিল্প হলো ফ্যান্টাম অফ দ্য ফ্যান্টাম, ছায়ার অপচ্ছায়া। ছায়ার অপচ্ছায়া এটা তো হতে পারে না। ছায়ার অপচ্ছায়া মানে একজন শিল্পী একটি গাছ দেখলো বা একজন কবি একটি পাখি দেখলো, পাখি গান করতে দেখলো, তাকে দেখে তার কবিতা লেখার ভাব হলো, তিনি সেটা থেকে মনে এটি কল্পনা আঁকলেন, কল্পনা থেকে লিখলেন। তাহলে প্রথমটা ফ্যান্টম, মানে দেখে মনের মধ্যে যেটা ফ্যান্টম, ছায়া অফ দ্য ফ্যান্টম লিখলেন। তো ছায়ার অপচ্ছায়া কোনো শিল্প না। এর জবাব দিয়েছেন এরিস্টটল। এরিস্টটল হলেন প্লেটোর ছাত্র। তিনি বলেছেন যে সত্যকে আমি মানি, সত্যকে মানি। কবিতা সত্য নয় বা শিল্প সত্য নয় বলে এটার প্রয়োজন নেই, বিষয়টি তেমন নয়। সত্য তার প্রয়োজন নিয়ে ফুরিয়ে যায়। কিভাবে? একজনের ক্ষুধা লেগেছে, এটি সত্য, খেলে পেট ভরে যাবে, ক্ষুধা তো চলে গেল, এরপরে তো আর কোনো আবেদন নাই। একজন ব্যক্তির পেট যদি ফাঁপা থাকে, একেবারে ভরা থাকে, তাকে জগতের সমস্ত মজাদার আহার তার সামনে আনলে তিনি কি খাবেন? খেতে পারবেন? পারবেন না, কারণ সে সেখানে। কিন্তু শিল্প, একটি কবিতা কেন বারবার আওড়াতে হয়? 1000 বছর আগের কবিতা কেন পড়তে হয়? তিনি বলছেন সত্য তার প্রয়োজন নিয়ে ফুরিয়ে যায়, আর শিল্প হলো তার সৌন্দর্য নিয়ে চিরকাল বেঁচে থাকে।